হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। লার্ন উইথ জয়া চ্যানেলে আরও একবার তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ থেকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল সিরিজ নিয়ে চলে এসেছি। সেই সিরিজটি হচ্ছে আপার প্রাইমারি ক্লাস। আজ থেকে শুরু হচ্ছে তোমাদের আপার প্রাইমারি ক্লাস। তাই যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা ঝটপট যুক্ত হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এর পরবর্তীতে প্রায় প্রত্যেক সপ্তাহেই তোমরা 2 থেকে 3টে করে আপার প্রাইমারির ক্লাস কিন্তু পেতে চলেছো। আর সামনেই কিন্তু আপার প্রাইমারির নোটিফিকেশন আসতে চলেছে, আর এই বছরের মধ্যেই পরীক্ষা হবে বলে আশা করা যায়। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের টপিক কি দেখে নাও। আজকের ক্লাসের টপিক হচ্ছে সায়েন্স পেডাগজি। এটা তোমাদের প্রথম ক্লাস, সায়েন্স পেডাগজি, এটা দিয়েই আমি শুরু করছি। এখানে শুধুমাত্র যে প্র্যাকটিস সেট থাকবে তা নয়, এবং আমি শুধু প্র্যাকটিস সেটের সাথে সাথে থিওরিও রেখেছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি। মানে একটা করে কোশ্চেন পাবে আর তার বেস করে অনেকটা করে থিওরি পাবে। এই সায়েন্স পেডাগজির ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে, নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ সায়েন্স, সেই চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ ধারণা সঙ্গে থাকছে এখান থেকে আসার মতো কিছু কোশ্চেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি স্টার্ট করে দিই। আর এই সম্পূর্ণ ক্লাসের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল লার্ন উইথ জয়াতে তোমাদের যুক্ত হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ক্লাসের শেষে কমেন্টে পিন করে রেখে দেব। যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটি কালেক্ট করতে চাও তারা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, সায়েন্স কথাটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? সায়েন্স কথাটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? আমরা জানি যে সায়েন্স কথাটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে, মানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে সায়েন্স কথাটির উৎপত্তি হয়েছে কি থেকে? ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখো, এর থেকে আমরা কি কি জানতে পারি। দেখো সায়েন্স শব্দটা এসেছে ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে, কেবলই পড়লাম। যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, মানে এই যে সায়েন্টিয়া যে শব্দটা ল্যাটিনে ইউজ হতো তার ইংরেজি প্রতিশব্দ ছিল নলেজ বা জ্ঞান। ইংলিশে বললে নলেজ, বাংলায় বললে জ্ঞান। কিন্তু আমরা জানি সব নলেজই কিন্তু জ্ঞান বা বিজ্ঞান নয়। সব মানে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞান থাকতে পারে, তাই তো? যেমন আমরা কেউ পড়াশোনায় ভালো, কেউ নাচ গানে ভালো, কেউ অন্য কোনো বিষয়ে পারদর্শী, কেউ খেলাধুলায় পারদর্শী। তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা জ্ঞান থাকা ভীষণ জরুরি। যেমন আমরা যদি গান শিখি তাহলে গান সম্পর্কে আমাদের সম্পূর্ণ জ্ঞান বা ধারণা নিয়েই কিন্তু আমরা গানটা গাই, তাই তো? বা নাচ শিখি, যখন নাচ সম্পর্কে ধারণা পাওয়ার পরেই কিন্তু আমরা মানে নৃত্যটা পরিবেশন করতে পারি। এবার তাহলে প্রত্যেকটা বিষয়েরই একটা আলাদা আলাদা জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। কিন্তু জ্ঞান মানেই কিন্তু বিজ্ঞান নয়, তাই না? জ্ঞান মানেই কিন্তু বিজ্ঞান নয়। তাহলে আমরা বলতে পারি যে এই যে সায়েন্টিয়া শব্দটা থেকে যে যার অর্থ হচ্ছে নলেজ, এই নলেজ যতই জ্ঞান হোক কিন্তু এই জ্ঞানই কিন্তু বিজ্ঞান নয়। হ্যাঁ, বিজ্ঞান বিষয়ক আলাদা কিছু জ্ঞান কিন্তু রয়েছে। তাই জন্যই এই সায়েন্স কথাটির উৎপত্তি হয়েছে। এই সায়েন্স অর্থ হচ্ছে বিজ্ঞান। আচ্ছা দেখো, বিজ্ঞানের ক্ষেত্রে 3টি শব্দ প্রচলিত রয়েছে। ঠিক আছে, বিজ্ঞানের ক্ষেত্রে 3টি শব্দ প্রচলিত রয়েছে। আচ্ছা দেখো কি কি, সূত্র, প্রকল্প আর তত্ত্ব। আচ্ছা ভিত্তি, এখানে 3টি হবে না 4টি শব্দ হবে, ঠিক আছে? প্রথমটি হবে ভিত্তি, দ্বিতীয়টি হবে সূত্র, তৃতীয়টি হবে প্রকল্প আর চতুর্থটি হবে তত্ত্ব। এখানটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে 1 নাম্বার। আর এটা 3টি হবে না, এটা হবে 4টি। এখানে আমি একটু কারেকশন করে দিলাম, যারা ক্লাসটি দেখছো তারা খাতায় একটু নোট ডাউন করে নেবে। এখানে হবে ফার্স্টেরটা ভিত্তি, দ্বিতীয়টা সূত্র, তৃতীয়টা প্রকল্প, চতুর্থটা তত্ত্ব। আচ্ছা ভিত্তি কি? প্রত্যক্ষভাবে বিজ্ঞান সম্পর্কীয় যা সংগ্রহ করা হয় তাই তথ্য। দেখো আমরা একটা জিনিস যখন জানি, ঠিক আছে, সেটা থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকি,
যেমন আমি বললাম যে আমি গান গাইবো, ঠিক আছে। এবার এই যে গানটা গাইবো, তাহলে গান গাওয়ার জন্য আমাকে তো নানা রকম তথ্য প্রয়োজন। কিরকম তথ্য প্রয়োজন? গানটা অ্যাকচুয়ালি কি, কিভাবে গাওয়া হয়, গান সম্পর্কিত কি কি বাদ্যযন্ত্র রয়েছে, আচ্ছা গান গাইতে গেলে আর কি কি জানা প্রয়োজন, আমাকে কটা রাগ শিখতে হবে, ক্লাসিক্যাল শিখতে গেলে আমাকে কি কি সারগম শিখতে হবে, তাই তো। এটা আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করার পরেই কিন্তু একটা গান সঠিকভাবে পরিবেশন করতে পারি। তেমনি বিজ্ঞানের ক্ষেত্রেও তোমরা যে কোনো একটা পরীক্ষা ধরো, মানে একটা বিজ্ঞান মানেই তো পরীক্ষা প্রকল্প, তাই তো। তাহলে এই যে একটা পরীক্ষা করতে গেলে আমাদের তো বিভিন্ন তথ্য প্রয়োজন, তাই তো। ধরো একটা পরীক্ষা, বিজ্ঞানের একটা পরীক্ষায় লাগছে একটা বিকার, একটা টেস্ট টিউব। এবার এই টেস্ট টিউব, বিকার, এগুলো কি, আমরা কি রকম দেখতে, এগুলোই তো তথ্য। এটাই হচ্ছে বিজ্ঞান সম্পর্কীয় তথ্য। আচ্ছা এরপরে কি আছে? সূত্র। কোনো বিষয়ের তথ্য সমূহর পরিপ্রেক্ষিতে যে সাধারণ বিবৃতি দেওয়া হয় তাই হলো সূত্র। সূত্র বলতে কি বোঝায় তোমরা কিন্তু প্রত্যেকেই জানো। যেমন অনেক সূত্র রয়েছে, নিউটনের সূত্র, কেপলারের সূত্র, বয়লারের সূত্র, তাই তো। সূত্র সম্পর্কে কিন্তু তোমরা সকলেই ওয়াকিবহাল। এরপরে আসছে প্রকল্প। কোনো বিষয়কে ব্যাখ্যা করার জন্য যে অনুমান করতে হয় তা কেবলমাত্র যদি ওই বিষয়টিকে ব্যাখ্যা করতে পারে, অন্য বিষয়কে ব্যাখ্যা করতেও পারে, নাও করতে পারে, তবে সেই অনুমানই কিন্তু প্রকল্প। দেখো একটা গাছ সম্পর্কে আমরা ধরো কোনো প্রকল্প, মানে কোনো পরীক্ষা প্রকল্প করছি। এবার এই যখন এই প্রকল্পটি আমরা তৈরি করছি, সেই প্রকল্প থেকে আমরা সেই গাছ ছাড়াও অন্য গাছ সম্পর্কে তথ্য পেতে পারি। মানে আমরা জানলাম যে গাছ এমন দেখতে, গাছের পাতা থাকে, মাটির নিচে শিকড় থাকে, একটা কাণ্ড থাকে। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে সকল গাছেরই কিন্তু কাণ্ড থাকে, পাতা থাকে, মূল থাকে, আমরা জানতে পারলাম। কিন্তু গাছেরও তো প্রকারভেদ আছে, কিন্তু সব গাছের কিন্তু কাণ্ড শক্ত হয় না, কাষ্ঠল হয় না। কিছু গাছ বিরুৎ জাতীয় হয়, কিছু গুল্ম প্রকৃতির হয়। তাহলে কিছু জিনিস আমাদের ক্লিয়ার হলো এই প্রকল্প থেকে, আর কিছু ক্লিয়ার হলো না। এটাই হলো প্রকল্প, যে একটা প্রকল্প করতে গিয়ে আমরা বাকি বিজ্ঞানের কিছু জিনিস জানতে পারছি, আবার কিছু জিনিস আমরা নাও জানতে পারি। সেটা আমাদের অন্ধকারেই থেকে গেল, তার জন্য আমাদেরকে আরো কোনো প্রকল্প করতে হবে, তাই তো। এটাই হলো প্রকল্প। এবার হচ্ছে তত্ত্ব। বিভিন্ন পরীক্ষার উপর ভিত্তি করে কোনো বিষয় সম্পর্কে যে ধারণা বা বিবৃতি দেওয়া হলো তা পরবর্তী ক্ষেত্রে ভুল প্রমাণিত হতে পারে, একেই বলে তত্ত্ব। যেমন আমরা অনেকেই দেখেছি যে এমন অনেক বিজ্ঞানী অনেক তত্ত্ব দিয়েছে যেটা পরবর্তীকালে অন্য কোনো বিজ্ঞানী ভুল প্রমাণ করে দিয়েছে, এবং সে সেটাকে আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে যে এই তত্ত্বটা ঠিক ছিল না, এটা এরকম ভাবে হবে। তাহলে এটাই হচ্ছে তত্ত্ব। তত্ত্ব হচ্ছে প্রথম কেউ একটা তত্ত্ব দিল, আবিষ্কার করলো, এইবার এই তত্ত্বের সে যে সব সঠিক বলছে তা নয়। এর পরবর্তীতে যখন সে এটা নিয়ে আরো কোনো বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করলো, তখন জানতে পারলো যে তার এই তত্ত্বটা ঠিক, এই জিনিসটা সে আবিষ্কার করেছে ঠিক আছে, কিন্তু তার জিনিসটার মধ্যে, তার ব্যাখ্যার মধ্যে কিছু জিনিস সে বলতে পারেনি, বা ব্যাখ্যা ঠিকভাবে করতে পারেনি, ভুল প্রমাণিত করে দিল, তখন সেটাই হয়ে গেল তত্ত্ব। তো চলো এবার নেক্সট এগোই। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বিজ্ঞান প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কত ধরনের দক্ষতার বিকাশ ঘটে? বিজ্ঞান প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কত ধরনের দক্ষতার বিকাশ ঘটে? এবার একটা বিজ্ঞানের কোনো পরীক্ষা নিরীক্ষা আমরা চালু করলাম, এবার এই সেই যে প্রক্রিয়াটা আমরা ঘটাচ্ছি, এই প্রক্রিয়া ঘটানোর মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে দুই ধরনের বিকাশ লক্ষ্য করা যায়। কয় ধরনের? দুই ধরনের বিকাশ লক্ষ্য করা যায়। এবার তোমরা এখনই জিজ্ঞেস করবে যে ম্যাডাম দুই ধরনের বিকাশ কি? চলো তাহলে দুই ধরনের বিকাশ কি কি সেটা সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিই। দেখো, বিজ্ঞানের ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য বা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পরীক্ষা পর্যবেক্ষণ করা হয়। একটু আগেই আমি বললাম যে বিজ্ঞানের যখন আমরা কোনো তথ্য সংগ্রহ করি, সেগুলোকে সঠিকভাবে জানার জন্যই কিন্তু আমরা এই পরীক্ষা পর্যবেক্ষণ এগুলো করে থাকি। একটু আগেই সেটা বলেছি। সংগৃহীত তথ্যের সাথে প্রয়োজন বোধে গাণিতিকভাবে প্রকাশ করা হয় বা সৃজনশীল যুক্তিধর্মী বিভিন্ন ধরনের চিন্তা প্রয়োগ করা হয়। দেখো, সেটা আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করছি তার মধ্যে গাণিতিক সমাধান থাকতে পারে। হ্যাঁ, যদি ফিজিক্সের বা কেমিস্ট্রির কোনো পরীক্ষা হয় সেক্ষেত্রে গাণিতিক সমাধান অবশ্যই থাকতে পারে, আবার সৃজনশীল যুক্তিধর্মীও থাকতে পারে। যেমন বায়োলজির কোনো পরীক্ষা পর্যবেক্ষণ করছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু
সৃজনশীল যুক্তিধর্মীকে কাজে লাগাতে হয়। এই কারণে বিজ্ঞান একটি প্রক্রিয়া, আর এর মাধ্যমে দুই ধরনের দক্ষতা গড়ে ওঠে। তাহলে বিজ্ঞান কেন প্রক্রিয়া সেটা বোঝা গেল। আর এর মাধ্যমে কি কি দক্ষতা গড়ে ওঠে, একটা হচ্ছে মুখ্য দক্ষতা আর দ্বিতীয় হচ্ছে বিশেষ দক্ষতা। মুখ্য দক্ষতার মধ্যে আবার নির্দিষ্ট অনেক ভাগ রয়েছে। কি কি? মুখ্য দক্ষতার মধ্যে পড়ছে পর্যবেক্ষণ, মানে আমরা যে পরীক্ষা করছি তার দ্বারা আমরা কি কি দেখতে পাচ্ছি, কি কি তথ্য পাচ্ছি, এটাই হলো তার পর্যবেক্ষণ। এবার শ্রেণী বিন্যাসকরণ, মানে এটা কি ধরনের পরীক্ষা, হ্যাঁ এটা কোন শ্রেণীর মধ্যে আমরা ফেলতে পারি, এটাই হলো শ্রেণী বিন্যাসকরণ। এটা কার মধ্যে পড়ছে? মুখ্য দক্ষতার মধ্যে পড়ছে। তারপর হচ্ছে যোগাযোগকরণ। ওই যে বললাম একটা গাছ আমরা চিনতে গিয়ে কি দেখলাম, যে সকল গাছেরই পাতা আছে, সকল গাছেরই কাণ্ড আছে, আবার সকল গাছেরই মূল আছে। এই যে একটা যোগাযোগ স্থাপন, এই যোগাযোগ স্থাপনটা কিন্তু মুখ্য দক্ষতার মধ্যে পড়ছে। তারপরে কি? পরিমাপ। পরিমাপ কেমন? মানে ধরো এই যে গাছের কথা বললাম, এই গাছটা কতটা বড়, ধরো একটা আম গাছ নিয়ে পরীক্ষা করছি, আম গাছ কত বড় হতে পারে, কতটা মোটা হতে পারে, এর পাতা কি ধরনের হতে পারে, এটা হচ্ছে পরিমাপ। তারপর হচ্ছে নিরূপণ, তারপরে সম্ভাব্যতা প্রকাশ আর সিদ্ধান্ত গ্রহণ। মানে এই যে পরীক্ষার যে ধাপগুলো, তার মধ্যে কিছু ধাপ পড়ে মুখ্য দক্ষতার মধ্যে, কিছু ধাপ পড়ে বিশেষ দক্ষতার মধ্যে। তাহলে বিশেষ দক্ষতার মধ্যে কি কি পড়ছে? শনাক্তকরণ, তারপরে কি? প্রকল্প গঠন, পরীক্ষণ, তথ্য বিন্যাসকরণ, তথ্যের তাৎপর্য নিরূপণ। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করে যে পর্যবেক্ষণ কোন দক্ষতার অন্তর্ভুক্ত, তখন কিন্তু উত্তর হয়ে যাবে মুখ্য দক্ষতার অন্তর্ভুক্ত। আবার একইভাবে যদি বলে তথ্য বিন্যাসকরণ কোন দক্ষতার অন্তর্ভুক্ত, বিশেষ দক্ষতার অন্তর্ভুক্ত। এবার দেখো এই যে পেডাগগি ক্লাস, এটা কিন্তু বিজ্ঞান সম্পর্কিত পেডাগগি। মানে তোমরা যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে বা আগে যারা সিটেট এক্সাম দিয়েছো, তারা জানবে যে প্রত্যেকটা সাবজেক্টের ওপর নির্দিষ্ট পেডাগগি থাকে। তোমরা যারা সিলেবাসটা পর্যন্ত এখনো জানো না, তারা আমাকে কমেন্ট করে জানিও, আমি সিলেবাসটা সম্পর্কে সম্পূর্ণরূপে আলোচনা করে দেবো। আর তো বিশেষ দক্ষতার মধ্যে এই যে জিনিসগুলো পড়ে, আর মুখ্য দক্ষতার মধ্যে যে জিনিসগুলো পড়ে, সেগুলো কিন্তু আলাদা আলাদা করে কোশ্চেন আসতে পারে, যে কোনোটাই কোশ্চেন আসতে পারে। আমি তোমাদেরকে কোশ্চেন সম্পর্কে দেখিয়ে দিচ্ছি, চলো দেখি এক সেকেন্ড। হ্যাঁ দেখো, কোনটি মুখ্য দক্ষতার অন্তর্ভুক্ত, কি কি কোশ্চেন দিয়েছে? চলের শনাক্তকরণ, পরীক্ষা, সারণীকরণ, সিদ্ধান্তকরণ। এইটা থাকবে তোমাদের HW। এই কোশ্চেনটার অ্যান্সার 3 বলে যে অপশনটা হবে, সেই অপশনটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। কারণ এই এক্ষুনি আমি বুঝিয়ে দিলাম কোনটা মুখ্য দক্ষতা কোনটা বিশেষ দক্ষতা, তাই এই কোশ্চেনটা 3 নাম্বার কোশ্চেনটা থাকবে তোমাদের HW। তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে এর অ্যান্সারটা দেবে, তাহলে আমি বুঝবো যে তোমরা কেমন বুঝেছো। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। দেখো কি বলেছে, ঘটনা হলো ধারণা সাপেক্ষ, পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষিত নয়, অনুমান হতে পারে। হ্যাঁ, ঘটনা সম্পর্কে তোমাদের এখনো বলিনি, কিন্তু তবু আমি তাই কোশ্চেনের অ্যান্সারটা বলে দিচ্ছি, তারপর ঘটনা কি সেটা তোমাদেরকে জানাচ্ছি। দেখো ঘটনা কি? ঘটনা হলো পর্যবেক্ষণযোগ্য। দেখো যে কোনো একটা ঘটনা তোমাদের সামনে দেওয়া হলো, এবার ওই ঘটনাটা দেখে কি তোমরা বলে দিতে পারবে এটা কি ঘটনা, যদি তোমাদের সেই ঘটনা সম্পর্কে কোনো ধারণা না থাকে? হ্যাঁ, তোমরা কি করবে তখন? পর্যবেক্ষণ করবে যেটা অ্যাকচুয়ালি কি হয়েছে, তারপরে তোমরা একটা সিদ্ধান্তে উপনীত হবে। তাই ঘটনা হলো সর্বদা পর্যবেক্ষণযোগ্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বিজ্ঞান হলো ফল। বোঝা গেল? বিজ্ঞান হলো ফল। এটা আমার খাওয়ার ফল ভেবো না, এটা খাওয়ার ফল নয়, এটা হচ্ছে ফলাফল। বিজ্ঞান হলো ফলাফল। কিরকম? বিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সংগৃহীত তথ্যের পরিপ্রেক্ষিতে কোনো বিষয়, বস্তু বা ধারণা সম্পর্কে যে সিদ্ধান্ত গঠন করা হয়, তাই বিজ্ঞানের ক্ষেত্রে ফল হিসাবে বলা হয়। এবার বিজ্ঞানের ফলগুলি যথাক্রমে ঘটনা, ধারণা, তাই তো? ঘটনা, ধারণা, নীতি, তত্ত্ব, সূত্র, এই 5 প্রকার। বোঝা গেল? এবার দেখো এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আমরা জেনে নিই। ঘটনা কি? যা প্রত্যক্ষ করা হচ্ছে তাই হলো ঘটনা। আর ঘটনা সর্বদা সত্য হয়, মানে যে ঘটনাটা তোমরা দেখছো সেটা সবসময় সত্য হয়, তাই
তাই তো? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা কি একটা ঘটনা আর এটা সত্য। এবার দেখো ধারণা, ঘটনার পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি বা শিক্ষার্থী সেই সম্পর্কে বৈজ্ঞানিক যুক্তি বা চিন্তার মাধ্যমে অনুমান করেন, তাই হলো ধারণা। এবার ধারণা কি? এই যে তুমি প্রত্যেকদিন সকালবেলা উঠে একটা ঘটনা দেখছো যে সূর্য পূর্ব দিকে উঠছে, তাই তো? সে থেকে তোমার কি ধারণা হলো যে হ্যাঁ, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিকে ওঠে। এবার কেন ওঠে সেটা সম্পর্কে তুমি যখন মানে অনুসন্ধিৎস হয়ে গেলে, তখন তুমি জানার চেষ্টা করলে সূর্য কেন পূর্ব দিকে ওঠে। কারণ কি? পৃথিবী ঘুরছে চারিদিকে, তাহলে আমরা জানি যে সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবী কেন, প্রত্যেকটা গ্রহই সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে ঘুরতে ঘুরতে ওই সকালের টাইমটা যখন থাকছে, তখন পৃথিবীর ঠিক পূর্ব দিকে আমরা সূর্যকে উঠতে দেখছি, আর যখন ঘুরতে ঘুরতে সূর্য থেকে অনেকটা দূরত্বে চলে যাচ্ছে, তখন আমরা সেই দিকটা, যখন সূর্য পৃথিবীর অপোজিট সাইডে থাকছে, তখন আমরা অপোজিট সাইডে রাত দেখছি, আর বাকি যে দিকটা সকালে মানে যে দিকটা ওই টাইমটায় রাত ছিল সেই দিকটায় সকাল হচ্ছে। এটা সম্পর্কে আমরা একটা ধারণা পাচ্ছি, যখন এটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি, এটাই হলো ধারণা। আচ্ছা, তারপরে কি? নীতি। কোনো বিশেষ ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হতে হয়। এই সিদ্ধান্তকে বিবৃত আকারে প্রকাশ করাই হলো নীতি। নীতি সর্বদা সত্যও হতে পারে, আবার নাও হতে পারে, তাই তো? নীতি সর্বদা সত্য হতে পারে, মানে আমরা এটাকে প্রতিষ্ঠিত করার জন্য যা পরীক্ষা করেছি সেটা থেকে যে সিদ্ধান্ত নিয়েছি সেটাকেই আমরা বিবৃত করার চেষ্টা করছি। এই বিবৃতিটা কিন্তু সবসময় সত্য নয়। ওই যে বললাম একটু আগে যে কিছু বিজ্ঞানী এসে বলল যে এই জিনিসটা এরকম, আবার অপর একটি বিজ্ঞানী এসে বলল যে না, উনি যে জিনিসটা আবিষ্কার করেছে সেটা সঠিক, কিন্তু তার ব্যাখ্যা করার ধারণাটা ভুল, সেটা অ্যাকচুয়ালি এরকম। এটা তাই ভুলও হতে পারে, আবার ঠিক হতে পারে। নীতি তাই পাল্টাতেও পারে, আবার নাও পাল্টাতে পারে। এবার কি? তত্ত্ব। বিভিন্ন পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত নীতি নতুন নতুন পরীক্ষার মাধ্যমে পরিবর্তিত হতে পারে, ওই একই জিনিস। সূত্র। বিভিন্ন পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত নীতি নতুন নতুন পরীক্ষার মাধ্যমে যদি দৃঢ়তা লাভ করে এবং তার সত্যতা সার্বজনীনভাবে প্রমাণিত হয়, তবে এই নীতির জন্য যে বিবৃত দেওয়া হয় তাই হলো সূত্র। সূত্র কি তোমরা সবাই জানো, যেমন সূত্র বলতে যেমন একটা জিনিস প্রমাণ করেন, মানে নিউটনের গতিসূত্র, ওটা প্রমাণিত সূত্র, সত্য, তাই এটা কি আমরা সূত্র হিসেবে জানছি, নিউটনের গতিসূত্র, তাই তো? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। আবার আমরা কেপলারের সূত্র জানছি, আমরা বয়লারের সূত্র জানছি, এগুলো কি? এগুলো হলো সত্য। তো চলো নেক্সটে এগিয়ে যাই, নেক্সটের দিকে। দেখো এখানে কি বলেছে, এখানে একটা ছবি আমি তোমাদের সামনে রেখেছি, দেখো বিজ্ঞানের প্রকৃতি। বিজ্ঞানের প্রকৃতিকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে বিজ্ঞানের প্রক্রিয়া, আর একটা হচ্ছে বৈজ্ঞানিক প্রচেষ্টার ফল। ঠিক আছে? একটা হচ্ছে গতিশীল সত্তা, আর একটা হলো স্থিতিশীল সত্তা। মানে বৈজ্ঞানিক প্রক্রিয়া যেটা, সেটা গতিশীল সত্তা, আর বৈজ্ঞানিক প্রচেষ্টার ফল যেটা, সেটা হলো স্থিতিশীল সত্তা। মানে আমরা একটা পরীক্ষা যখন করছি, বৈজ্ঞানিক পরীক্ষা, তার যে পুরো প্রসেসটা সেটা কি হচ্ছে, চলছে। প্রথমে পরীক্ষার তথ্য গ্রহণ করছি, তারপর পর্যবেক্ষণ করছি, পর্যবেক্ষণ থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি। এটা কি? একটা প্রসেস, গোটা একটা প্রসেস। এই প্রসেসটা কিন্তু গতিশীল। এইবার এই যে সিদ্ধান্ত যখন নিয়ে ফেললাম, সেটা হয়ে গেল বৈজ্ঞানিক প্রচেষ্টার ফল। এটা কি? এটা হচ্ছে স্থিতিশীল সত্তা। মানে এই পরীক্ষার দ্বারা কি অ্যাকচুয়ালি হবে, সেটা হচ্ছে স্থিতিশীল সত্তার ফল। এটাই হলো বৈজ্ঞানিক প্রচেষ্টার ফল। আচ্ছা, বৈজ্ঞানিক প্রক্রিয়াকে আবার কি কি ভাগে ভাগ করা যায়? দেখো, পর্যবেক্ষণ, আমি যেটা বললাম, পর্যবেক্ষণ, শ্রেণী বিভাগ, সমযোজন, প্রকাশ দক্ষতা, পরিমাপ করা, গণনা করা, ভবিষ্যৎবাণী করা, চলককে শনাক্ত করা, নিয়ন্ত্রণ করা, প্রকল্প গঠন করা, পরীক্ষা করা, সারণীবদ্ধ করা, তাৎপর্য নির্ণয় করা, অনুসন্ধান করা। এই এতগুলো প্রসেসের মধ্যে দিয়ে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া যাচ্ছে। আর প্রচেষ্টার ফল কি কি পেলাম? কি? সেই সম্পর্কে তথ্য পেলাম, ধারণা পেলাম, নীতি পেলাম, তত্ত্ব পেলাম। ঠিক আছে? আর মানে যে লটা এর থেকে, মানে সিদ্ধান্তে আসার পরে যে লটা হচ্ছে, মানে যে আইনটা হচ্ছে, সেটাই হচ্ছে মানে আলটিমেট সিদ্ধান্ত। তাহলে এটা কি? এটা একটা স্থিতিশীল সত্তা। মানে এই এতগুলো প্রক্রিয়ার মাধ্যম দিয়ে চলার পরে, পর্যবেক্ষণ, শ্রেণী বিভাগ, সমযোজন, এই এতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলার পরে আমরা নির্দিষ্ট কিছু তথ্য পাচ্ছি, ধারণা পাচ্ছি, প্রিন্সিপালস পাচ্ছি, থিওরি পাচ্ছি, ল পাচ্ছি, তাই তো? এটাই হলো স্থিতিশীল সত্তা বা বৈজ্ঞানিক প্রচেষ্টার ফল। এই গেল বিজ্ঞানের প্রকৃতি।
তো চলো নেক্সট, এবার দেখো বিজ্ঞানের কাঠামো। বিজ্ঞানের কাঠামো কি রকম? একটা হচ্ছে স্থিতিশীল কাঠামো আর একটা বিন্যাসগত কাঠামো। এবার স্থিতিশীল কাঠামো আমরা কাকে বলছি? অভিজ্ঞতালব্ধ জ্ঞান, তাত্ত্বিক গঠন, বাস্তব ঘটনা বা বিষয়, ধারণা, প্রকল্প, তত্ত্ব, নীতি, আইন। আর বিন্যাসগত কাঠামো কি? বৈজ্ঞানিক অনুসন্ধান, বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক মনোভাব। এই যে দুটো ছক তোমাদেরকে দিয়েছি, এই ছক দুটো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? এখান থেকে যে কোনো রকম বৈজ্ঞানিক অনুসন্ধান কোন বিজ্ঞানের কোন কাঠামোর অন্তর্ভুক্ত, এরকম ভাবে কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে। তখন তোমাদের যদি এই ভাগগুলো বা এই পুরো প্রসেসটা যদি মুখস্থ না থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করে আসতে পারবে না। তাই যে দুটো কাঠামো মানে যে দুটো ছক আমি তোমাদের সামনে দিলাম, সেই দুটো ছক কিন্তু অবশ্যই 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 মুখস্থ করতে হবে। তো চলো নেক্সট এগোই। দেখো কি বলেছে কোশ্চেন, বিজ্ঞান হলো সেই পদ্ধতি যার দ্বারা কি হয়, মানে কি অপশন দিয়েছে দেখো, বর্ণনা করা যায়। হ্যাঁ আমরা জানি বর্ণনা তো করাই যায় বিজ্ঞান দ্বারা। হ্যাঁ এক সেকেন্ড, এটা কাটা হয়ে গেল। হ্যাঁ এটা বর্ণনা করা যায়, এটাও সঠিক। আচ্ছা সৃষ্টি করা যায়, বিজ্ঞান দ্বারা কি সৃষ্টি করা যায় কিছু? হ্যাঁ সৃষ্টি করা যায়, সৃষ্টি করা যায়। আচ্ছা বোঝা যায়, হ্যাঁ বিষয়টিকে বোঝা যায় অবশ্যই। তাহলে এই তিনটাই কিন্তু সঠিক হচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মানে সবগুলোই ঠিক। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোন বিষয় বা বস্তু যার অতীতে বর্তমানে ও ভবিষ্যতে অস্তিত্ব বর্তমান, তাই হলো কোনো বিষয় বস্তু যার অতীতে বর্তমানে ও ভবিষ্যতে অস্তিত্ব বর্তমান, তাই হলো কি বলেছে, তাই হলো তথ্য। আমরা এক্ষুনি জানলাম যে তথ্যের কি, যার অতীতে বর্তমানে ভবিষ্যতে অস্তিত্ব বর্তমান। তথ্য আগেও থাকবে, তথ্য পরেও থাকবে, পর্যবেক্ষণের আগেও তথ্য থাকবে, পর্যবেক্ষণের পরেও তথ্য থাকবে। তাহলে তথ্য কি, অতীতে বর্তমানে ভবিষ্যতে, যার সকল ক্ষেত্রে অস্তিত্ব বর্তমান। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। দেখো 7 নাম্বার কোশ্চেন কি বলেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সূর্য, চন্দ্র, নক্ষত্র, পৃথিবী ইত্যাদি অসংখ্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র দিয়ে। কি বলছে, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সূর্য, চন্দ্র, নক্ষত্র, পৃথিবী ইত্যাদি অসংখ্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র দিয়ে। এটি কি? এটি ঘটনা, অবভিয়াসলি এটি ঘটনা। কারণ কি, এটা সবাই জানে। এটা যে হচ্ছে, এটা সবাই, আমরা এখান থেকে দেখতে পারি যে আকাশে কি থাকে, চাঁদ থাকে, আকাশে সূর্য থাকে, আকাশেই নক্ষত্র থাকে। আর আমরা বইয়েও কি পড়েছি যে আকাশে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সবকিছু রয়েছে। এটা কি, এটা একটা ঘটনা। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোনো একটি পরীক্ষার ক্ষেত্রে যে অনুমান করা প্রয়োজন হয় তাকে কি বলা হয়? কোনো একটি পরীক্ষার ক্ষেত্রে যে অনুমান প্রয়োজন হয় তাকে বলা হয় প্রকল্প গঠন। কারণ প্রকল্প গঠন না করলে আমরা সেটা থেকে তথ্য পাবো না, পর্যবেক্ষণ করতে পারবো না, তাই তো, সেটা শ্রেণীবিন্যাসকরণ করতে পারবো না, সেটি সিদ্ধান্তেও আসতে পারবো না। তাই সবার আগে দরকার প্রকল্প গঠন, যে আমি ঠিক কোন পরীক্ষাটা পর্যবেক্ষণ করতে চাইছি সেটা সম্পর্কে একটা ধারণা, সেটাই হলো প্রকল্প গঠন। নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেন কি বলেছে, একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয় স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি হবে? এর ফলে যে ঘটনা ঘটবে সে তার সঠিক কারণ বলতে পারলো। এক্ষেত্রে শিক্ষার্থীর বিষয়টি সম্পর্কে কি বলা যেতে পারে? শিক্ষার্থীর বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা হয়েছে বলা যাবে, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে চালনা করলে সেটা কি ঘটনা ঘটবে, এটা যদি সে বলতে পারে তাহলে তার মানে কি, সে বিষয়টি সম্পূর্ণটা বুঝেছে এবং সিদ্ধান্তও তার ক্লিয়ার, তাই এটা সঠিক ধারণা হয়েছে বলা যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেডাগজি হচ্ছে এটাই, মানে আমরা একটা স্টুডেন্টকে যা শেখাচ্ছি সেটা তার মধ্যে কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এটা সবসময় মাথায় রাখবে যে পেডাগজি কোশ্চেনের অ্যান্সার কখনো নেগেটিভ কিন্তু হয় না, বা শিশু বিরুদ্ধ কোনো অ্যান্সার কিন্তু হয় না। তাই সবসময় মাথায় রাখতে হবে যে মানে তুমি যদি অ্যান্সারটা নাও জানো, সবসময় চেষ্টা করবে যে পজিটিভ কোন অপশনটা রয়েছে। ঠিক আছে, অপশন দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আমি কিছুদিন যে প্র্যাকটিসগুলো করাবো, পরপর যদি তোমরা এই প্র্যাকটিসগুলো করতে থাকো তাহলে কিন্তু তোমাদের আর ভুল হবে না, কারণ এই পেডাগজি হচ্ছে সম্পূর্ণটাই প্র্যাকটিসের উপরই তুমি বুঝতে পারবে যে ঠিক কি টাইপের অ্যান্সার হবে। তো চলো নেক্সট,
আগে থিওরিটা জেনে নাও, তারপরে যে প্র্যাকটিসগুলো হবে সেই প্র্যাকটিসগুলো মন দিয়ে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। চলো নেক্সট দেখো কি বলেছে, একজন শিক্ষার্থী সঠিকভাবে 0.5 গ্রাম কোনো একটি বস্তু পরিমাপ করতে পারলো, এক্ষেত্রে শিক্ষার্থীর কি? এক্ষেত্রে শিক্ষার্থীর মুখ্য দক্ষতা গড়ে ওঠে, তাই তো? কোনো বস্তুর পরিমাপ, এটা কিসের মধ্যে পড়ছে? বস্তুর মুখ্য দক্ষতার মধ্যে পড়ছে। তাহলে 10 হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 11 নাম্বার কোশ্চেন কি বলেছে, কোনো একজন শিক্ষার্থী বিজ্ঞানের কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সুতরাং ওই শিক্ষার্থী, তাহলে সিদ্ধান্ত কিসের মধ্যে পড়ছে? মুখ্য দক্ষতার মধ্যে পড়ছে, তাহলে সুতরাং ওই শিক্ষার্থীর মুখ্য দক্ষতা গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, এই যে থিওরিগুলো পড়াচ্ছি সেই থিওরিগুলো তোমরা মন দিয়ে শুনলে বা বুঝতে পারলে আর একটু বাড়িতে দেখলেই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো করা কোনো ব্যাপার না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবে যে হ্যাঁ এই জিনিসটা আমরা বুঝতে পারিনি, তাহলে সেই সম্পর্কে আমি আরো ডিটেলস ক্লাস আনার তোমাদের সাথে চেষ্টা করব। চলো নেক্সট দেখো, এবার চলে আসলাম ভৌত বিজ্ঞানের প্রধান 4টি শাখা। আমরা জানি ভৌত বিজ্ঞানের 4টি শাখা কি কি? পদার্থবিদ্যা, রসায়ন, আর কি ভূবিদ্যা আর জ্যোতির্বিদ্যা। এবার পদার্থবিদ্যাটা আসলে কি? ভৌত বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও বিভিন্ন ধরনের শক্তি সম্পর্কে আলোচনা করা হয় তাই হলো পদার্থবিদ্যা। ভৌত বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন পদার্থ আর তাদের শক্তি, মানে একটা পদার্থ তার কতটা শক্তি, মানে যে কি বলবো, কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ, 3 রকমের পদার্থ হয়, তাদের কি ধরনের শক্তি রয়েছে, তাদের গঠন, চালচলন, এটা সম্পর্কেই কিন্তু পদার্থবিদ্যায় মূলত আলোচনা করা হয়। এবার কি রসায়ন? ভৌত বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন পদার্থের প্রকৃতি, ধর্ম, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া, এর ফলে উৎপন্ন বিভিন্ন পদার্থ সমূহ, বিভিন্ন পদার্থের দৈনন্দিন জীবনে ব্যবহার, মানব সভ্যতার উন্নতিতে বিভিন্ন পদার্থের ব্যবহার ইত্যাদি সম্পর্কে আলোচনা করাই হলো রসায়ন। যে রসায়ন কি? এই যে আমাদের দৈনন্দিন জীবনের যে গ্যাসগুলো, ঠিক আছে, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, ঠিক আছে, এদের গঠন, এরা কিভাবে কাজ করে। আচ্ছা, হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে কি হচ্ছে? H2 উৎপন্ন হচ্ছে, মানে H2 মানে জল, তা আমাদের দৈনন্দিন জীবনে কি কি কাজে লাগে। এই যে সমস্ত ধারণা, এটা কে করছে? এটা রসায়ন থেকে আমরা জানতে পারছি। আচ্ছা, এবার ভূবিদ্যাটা কি? ভূবিদ্যা এই যে গোটা একটা পৃথিবী, তাই তো, এই গোটা একটা পৃথিবী, এর সম্পর্কে ধারণা। কিরকম ধারণা? অভ্যন্তরীণ ধারণা আর বাহ্যিক ধারণা। দেখো কি বলেছে, ভৌত বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর গঠন ও তার ভিতরের আর বাইরের বিভিন্ন আবরণ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাই হলো ভূবিদ্যা। বোঝা গেল। এবার আসি জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা কি? বিজ্ঞানের যে শাখায় গ্রহ, নক্ষত্র, মহাকাশ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় সেটাই হলো জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা কি? এই যে আমাদের মহাকাশে কি কি রয়েছে, তাই তো, আমাদের মহাকাশের মধ্যে তো অনেক কিছু রয়েছে, সেই যে এই যে ছায়াপথ রয়েছে, সূর্য রয়েছে, গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে, মহাকাশ কতদূর বিস্তৃত ইত্যাদি সম্পর্কে যে ধারণা, সেটা আমরা কোথা থেকে পাই? জ্যোতির্বিদ্যা থেকে পাই। তো চলো নেক্সট। আচ্ছা, এখানে দেখো ভৌত বিজ্ঞানের যে দুটো শাখা, পদার্থবিজ্ঞান আর রসায়ন বিজ্ঞান, এটারও আবার কিছু ভাগ রয়েছে, সেই ভাগগুলো সম্পর্কে এই ছকে দেওয়া হলো। দেখো পদার্থবিজ্ঞানের কি কি ভাগ রয়েছে। একটা ভাগ রয়েছে যে তাপ, আলো, চুম্বক, তড়িৎ। আর আরো কিছু ভাগ রয়েছে, সেটা কি? নিউক্লিয়ার ফিজিক্স, ব্যবহারিক পদার্থবিজ্ঞান, বায়োফিজিক্স, মলিকিউলার ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স। বোঝা গেল। আর রসায়নের কি কি ভাগ রয়েছে? জৈব, অজৈব, ভৌত। কিরকম? ব্যবহারিক রসায়ন মানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, নিউক্লিয়ার কেমিস্ট্রি, সয়েল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বিশ্লেষণমূলক কেমিস্ট্রি, মলিকিউলার কেমিস্ট্রি, অ্যাগ্রোকেমিস্ট্রি। এটাও কিন্তু তোমাদের এই ছকটাও কিন্তু মনে রাখতে হবে, এখানে বোঝানোর কিচ্ছু নেই, এটা মুখস্থ করতে হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। জল হলো একটি তরল পদার্থ, এটি কি? এটা প্রাথমিক সূত্র, এটি গৌণ সূত্র, এটা অক্সিয়ম না কোনো সূত্র নয়, অ্যাক্সিয়ম না কোনো সূত্র, এটা অ্যাক্সিয়ম। এবার এই বলতে পারো যে এই অ্যাক্সিয়ম জিনিসটা কি? অ্যাক্সিয়ম কি বলতো? অ্যাক্সিয়ম হচ্ছে সত্য সিদ্ধ যে জিনিস। অ্যাক্সিয়ম কথার অর্থ হচ্ছে সত্য সিদ্ধ। এই যে জল হলো একটা তরল পদার্থ, এটা তো মানে এটা তোমরা জানো, এটা একটা সত্য, এই ঘটনার কোনো মানে
দ্বিমত নেই, তাই তো? জল যে একটা তরল পদার্থ, এই ঘটনার কি কোনো দ্বিমত আছে? এটা সত্য সিদ্ধ একটা ঘটনা, এটাকেই বলছে অ্যাক্সিওম। অ্যাক্সিওম জিনিসটা হচ্ছে, অ্যাক্সিওম কথার অর্থ হচ্ছে সত্য সিদ্ধ। আমি এখানে লিখে দিচ্ছি, অ্যাক্সিওম কথার অর্থ সত্য সিদ্ধ। এটা ইংলিশ টার্ম দিয়েছে, এরকম কিন্তু ইংলিশ টার্ম কিন্তু পরীক্ষায় দিতে পারে। তোমরা বাংলা টার্মটা জানলে অ্যান্সার করতে পারবে, আবার ইংলিশ টার্মটা জানলে কিন্তু অনেকেই পারবে না। তাই জন্য আমি এটা কায়দা করেই কোশ্চেনটা করেছি, যাতে তোমাদের আমি বোঝাতে পারি যে এই টাইপের কোশ্চেন, এভাবেও কিন্তু কোশ্চেন ঘুরিয়ে আসে। চলো নেক্সট দেখো, যে ধরনের সূত্রের ক্ষেত্রে কোনো প্রমাণের প্রয়োজন নেই, কেবলই বললাম, এটাও অ্যাক্সিওম হবে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা আর বোঝানোর কিছু নেই। চলো নেক্সট। আচ্ছা, আচ্ছা, নিউটনের মহাকর্ষ সূত্রকে কি বলা হয়? নিউটনের মহাকর্ষ সূত্রকে কি বলা হয়? নিউটনের মহাকর্ষ সূত্র এক ধরনের প্রাথমিক সূত্র, এর আর বলার কিছু নেই, বোঝানোরও কিছু নেই। চলো নেক্সট। কেপলারের সূত্রটি কি ধরনের সূত্র? কেপলারের সূত্রটি হলো গৌণ সূত্র, এটাও বোঝানোর কিছু নেই, এটাও তোমরা জানো। তো চলো নেক্সট। শক্তি রূপান্তরযোগ্য, এটি হলো শক্তি রূপান্তরযোগ্য, এটি কি? এটি হলো সামান্যীকরণ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 17 নাম্বার কি বলেছে? নীতি এর ভিত্তি কি? নীতি এর ভিত্তি হলো একাধিক ধারণার সাথে সম্পর্ক। নীতি এর ভিত্তি কি? একাধিক ধারণার সাথে সম্পর্কিত। অপশন সি, এক সেকেন্ড, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 18 নাম্বার। বিজ্ঞান ভিত্তিক জ্ঞানে পৌঁছানো সম্ভব হয়, বিজ্ঞান ভিত্তিক জ্ঞানে পৌঁছানো সম্ভব হয় বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে, বৈজ্ঞানিক পদ্ধতি। হ্যাঁ, বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে তো আমরা বিজ্ঞান ভিত্তিক জ্ঞানে পৌঁছাতে পারি, এটা অবশ্যই সঠিক। বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, হ্যাঁ এটাও সঠিক। তাহলে কি হবে? অপশন হয়ে যাবে উভয়, কারণ তার পরের অপশন রয়েছে কোনোটিই নয়। যেহেতু দুটোই আমরা বুঝতে পারছি সঠিক, তাহলে কোনোটিই না অপশন হওয়ার কোনো মানেই হয় না। তাহলে অপশন হয়ে যাবে সি, উভয়ই। মানে বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমেও বিজ্ঞান ভিত্তিক জ্ঞানে পৌঁছানো যায়, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমেও বিজ্ঞান ভিত্তিক জ্ঞানে কিন্তু পৌঁছানো যায়। নেক্সট কোশ্চেন, 19 নাম্বার কোশ্চেন। পরীক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি হলো কি, মানে কোন ধরনের দিক? বিজ্ঞানের জ্ঞানমূলক দিক, বোধমূলক দিক, দক্ষতামূলক দিক, না অনুভূতিমূলক দিক? পরীক্ষণ পদ্ধতিটা এটা সম্পূর্ণ দক্ষতার উপর নির্ভর করে, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মানে এটি হলো দক্ষতামূলক দিক। 20 নাম্বার কোশ্চেন দেখো, তত্ত্ব কি? তত্ত্ব হলো কতকগুলো বিবৃতির সেট, কতকগুলো সূত্রের সেট, কতকগুলি নীতির সেট, না কতকগুলি তথ্যের সেট? তত্ত্ব কি? তত্ত্ব হলো কতকগুলি বিবৃতির সেট, মানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। বৈজ্ঞানিক জ্ঞানের সঞ্চালনের জন্য ব্যবহার করা হয় যেটি ঠিক নয়, বৈজ্ঞানিক জ্ঞানের সঞ্চালনের জন্য ব্যবহার করা হয় যেটি ঠিক নয়, গণনা, লেবেল, চিহ্ন, না সংকেত? এটার অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, গণনা। আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনের আগে আরো কিছু থিওরি তোমাদেরকে জানিয়ে রাখি, যে বিশুদ্ধ জীবন বিজ্ঞানের শাখা, হ্যাঁ জীবন বিজ্ঞানের কিছু শাখা রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। চলো। বিশুদ্ধ জীবন বিজ্ঞানের শাখার প্রথম শাখা হচ্ছে সাইটোলজি বা কোষতত্ত্ব। আচ্ছা, এই সাইটোলজি শব্দটি হলো এক ধরনের গ্রিক শব্দ, কাইটস যার অর্থ হচ্ছে ফাঁপা, আর লোগোস যার অর্থ হচ্ছে আলোচনা থেকে উৎপত্তি। সাইটোলজি শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? গ্রিক শব্দ কাইটস যার অর্থ হচ্ছে ফাঁপা, আর লোগোস যার অর্থ হচ্ছে আলোচনা, এটা থেকেই হচ্ছে এর মানে এই সাইটোলজি শব্দটির উৎপত্তি হয়েছে। এই সাইটোলজি মানে হচ্ছে কোষতত্ত্ব, কোষ সম্পর্কে আলোচনা করা হয় যে বিজ্ঞানে, তাকেই বলা হয় সাইটোলজি বা কোষতত্ত্ব। আচ্ছা, এবার হচ্ছে মরফোলজি বা অঙ্গ সংস্থানগত বিজ্ঞান। আচ্ছা, এই মরফোলজির কোথা থেকে উৎপত্তি? গ্রিক শব্দ মরফি যার অর্থ হচ্ছে আকার, আর ওই একই লোগোস মানে আলোচনা। ঠিক আছে, বিভিন্ন অঙ্গের আকার আকৃতি নিয়ে যে মানে যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে মরফোলজি বা অঙ্গ সংস্থানগত বিজ্ঞান। এবার হলো অ্যানাটমি বা শারীরস্থান।
আচ্ছা, অ্যানাটমি শব্দটি গ্রিক শব্দ অ্যানা অর্থ ওপরে, আর টেম্মো, টেম্মো মানে কি কাটা, তাই তো। অ্যানাটমি অর্থ হচ্ছে মানে শারীর স্থান, অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে শারীর স্থান, মানে এই যে বিজ্ঞান, শরীর সম্পর্কিত যে বিজ্ঞান, এই যে কাটা ছেঁড়ার যে বিজ্ঞান, সেটা হচ্ছে অ্যানাটমি। ফিজিওলজি বা শারীরবৃত্ত, ঠিক আছে। ফিজিওলজি কোথা থেকে উৎপত্তি হচ্ছে? গ্রিক শব্দ ফিজিক্স, যার অর্থ হচ্ছে প্রকৃতি, আর লোগোস, যার অর্থ হচ্ছে আলোচনা, এটি থেকেই ফিজিওলজি শব্দটির উৎপত্তি। এর বাংলা নাম কি? শারীরবৃত্ত। চলো নেক্সট, এবার আসছি হিস্টোলজি বা কলাবিদ্যা। হিস্টোলজি বা কলাবিদ্যা, যে শরীরের বিভিন্ন কলাগুলো রয়েছে না, হ্যাঁ, জাইলেম কলা, ফ্লোয়েম কলা, তারপরে বিভিন্ন রকম কলা, তাই তো, যোগ কলা, ভাজক কলা ইত্যাদি যে কলাগুলো, এইগুলো হচ্ছে, এই কলাগুলো সম্পর্কে যে বিজ্ঞান সম্পর্কিত যে বিজ্ঞান, সেটাই হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি শব্দটি গ্রিক শব্দ হিস্টো মানে ভিতরে, আর লোগোস অর্থ আলোচনা, এটি থেকেই কিন্তু হিস্টোলজি শব্দটির উৎপত্তি হয়েছে। লোগোস অর্থ যেহেতু আলোচনা, তাই একবারই লিখেছি, প্রত্যেকটার ক্ষেত্রে আর লিখিনি, তোমরা আমি মুখে বলে দিচ্ছি, বুঝে নাও। যে শব্দগুলোর পিছনে লজি শব্দটা রয়েছে, মানে এমব্রায়োলজি, হিস্টোলজি, ঠিক আছে, এই যে লজি শব্দটা মানে এইখানেই থাকবে লোগোস, লোগোস অর্থ আলোচনা। চলো, এমব্রায়োলজি। এমব্রায়োলজি মানে ভ্রূণ বিদ্যা, নাম শুনেই বুঝতে পারছো কি, আর বলার কি ব্যাখ্যার কিছু নেই। এদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? গ্রিক শব্দ এম অর্থাৎ ভেতরে, ব্রায়ো অর্থ স্ফীত হওয়া, আর লোগোস অর্থ আলোচনা, এটি থেকেই এমব্রায়োলজি শব্দের উৎপত্তি। আচ্ছা, জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যা। জেনেটিক্স শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক শব্দ জেনেসিস থেকে, যার অর্থ হচ্ছে উৎপত্তি, তাই তো, যার অর্থ হচ্ছে উৎপত্তি। ইভলিউশন, ইভলিউশন বা অভিব্যক্তি, হ্যাঁ, অভিব্যক্তি কথাটির উৎপত্তি হবার কি কোথা থেকে হয়েছে? লাতিন শব্দ থেকে। লাতিন শব্দ কি হয়েছে? ইভলভিয়ার থেকে এর উৎপত্তি, যার মধ্যে ই অর্থ বাহির আর ভলভ অর্থ আবর্তন, বোঝা গেল। এই মানে বাইরের যে আবর্তন, অভিব্যক্তিটা অ্যাকচুয়ালি কি? এই যে মানুষ সৃষ্টির সময় থেকে যে পাল্টেছে, যে আবর্তিত হয়েছে, এই যে তার বিভিন্ন রূপ, এটাই হলো অভিব্যক্তি, অভিযোজন, তাই তো। এবার দেখো ইকোলজি। ইকোলজি শব্দটির অর্থ হচ্ছে বাস্তববিদ্যা। ইকোলজি কোথা থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক শব্দ ওইকোস মানে বাড়ি, এখান থেকেই কিন্তু আর লোগোস মানে আলোচনা, এখান থেকেই ইকোলজি শব্দটির উৎপত্তি হয়েছে। এবার কি? ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। এই আমরা পড়েছি না যে ট্যাক্সোনমি হায়ারার্কি, ট্যাক্সোনমি হায়ারার্কি থেকেই, মানে ট্যাক্সোনমি হায়ারার্কি কি তোমরা সকলেই জানো যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেছো। এই ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি কোথা থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক শব্দ ট্যাক্সিস, যার অর্থ হচ্ছে বিন্যাস, আর নোমোস, যার অর্থ হচ্ছে আইন, এটা থেকেই কিন্তু ট্যাক্সোনমি শব্দটির উৎপত্তি। এবার দেখো প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি বা প্রত্নজীববিদ্যা, ঠিক আছে, এই যে প্রত্নতত্ত্ববিদ্যা যেটা, সেটাই হচ্ছে প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি কি? গ্রিক শব্দ প্যালাইওসিস, যার অর্থ হচ্ছে প্রাচীন, আর অন্ট মানে সত্তা, আর লোগোস মানে আলোচনা। এই যে প্রাচীন সত্তাগুলোর যে আলোচনা, এটা করার জন্যই এই প্রত্নজীববিদ্যার উৎপত্তি। আচ্ছা, বায়োজিওগ্রাফি বা ভৌগোলিক জীববিদ্যা। বায়োজিওগ্রাফি কোথা থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক শব্দ বায়ো, বায়ো অর্থাৎ কি? জীব, আমরা জানি। জিও অর্থ কি? ভূ, আর গ্রাফিন অর্থ হচ্ছে লেখা, এটা থেকেই উৎপত্তি হয়েছে বায়োজিওগ্রাফি বা ভৌগোলিক জীববিদ্যার। প্যাথোলজি বা রোগবিদ্যা। আচ্ছা, প্যাথোলজি কোথা থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক শব্দ প্যাথোস, যার অর্থ হচ্ছে ফ্রেশ, লোগোস, যার অর্থ আলোচনা, এটা থেকেই কিন্তু প্যাথোলজি বা রোগবিদ্যার উৎপত্তি। আচ্ছা, অস্টিওলজি বা অস্থিবিজ্ঞান, মায়োলজি বা পেশিবিজ্ঞান, জেনোমিক্স, মাইক্রোবায়োলজি বা জীবাণুবিজ্ঞান, এই চলে গেল সমস্ত কিন্তু জীবন বিজ্ঞানের, বিশুদ্ধ জীবন বিজ্ঞানের শাখা। এতগুলো শাখা, কটা? 17টা শাখা। আচ্ছা চলো, এরপরে আরো কিছু শাখা পড়ি। এবার পড়লাম জীবন বিজ্ঞানের মূল শাখাগুলো, এবার ফলিত জীবন বিজ্ঞানের শাখা সমূহ। এটাকে আবার দুভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে ফলিত উদ্ভিদ বিজ্ঞানের শাখা, আর ফলিত প্রাণী বিজ্ঞানের শাখা। আচ্ছা, ফলিত উদ্ভিদ বিজ্ঞানের শাখাগুলো কি কি? কৃষিবিদ্যা বা এগ্রিকালচার, উদ্যান পরিচর্যা বিদ্যা বা হর্টিকালচার, বন সংরক্ষণ বা ফরেস্ট্রি, ভেষজ বিদ্যা বা ফার্মাকোলজি, জীবাণুতত্ত্ব বা ব্যাকটেরিওলজি, মাটি সংরক্ষণ বা সয়েল কনজারভেশন, উদ্ভিদ প্রজনন বা প্ল্যান্ট ব্রিডিং। নেক্সট, ফলিত প্রাণীবিজ্ঞানের শাখাগুলো কি কি? মৎস্য চাষ বা পিসিকালচার, রেশম চাষ বা সেরিকালচার, মধুমক্ষী চাষ বা এপিকালচার,
লাক্ষা চাষ বা ল্যাককালচার, পক্ষীবিদ্যা বা অর্নিথোলজি, আর গোপালন বিদ্যা বা ডেয়ারি। বোঝা গেল? চলো নেক্সট দেখি কি আছে কোশ্চেন। বলেছে প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয় যে বিজ্ঞানে, সেটি কি? প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয় যেটি, সেটি হচ্ছে পরিবেশ বিজ্ঞান। অবশ্যই এখানে বানানটা একটু ভুল আছে, এখানে পরিবেশ লিখে ফেলেছি ভুল করে, সরি, এটা হবে পরিবেশ বিজ্ঞান। মাই মিস্টেক, ভেরি ভেরি সরি, এটা হবে পরিবেশ বিজ্ঞান। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। আবহাওয়া সম্পর্কে জানানোকে বিজ্ঞানের ভাষায় কি বলে? ভবিষ্যৎবাণী বলে। আবহাওয়া সম্পর্কে জানানোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ভবিষ্যৎবাণী। আচ্ছা, এটাই হচ্ছে আজকের লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে? বিজ্ঞানের গঠনে রয়েছে কি? বিজ্ঞানের গঠনে রয়েছে বিভিন্ন তত্ত্ব। বিজ্ঞানের গঠনে কি রয়েছে? বিভিন্ন তত্ত্ব। তো আজকের ক্লাস এই অবধি ছিল, এখানেই শেষ হচ্ছে আজকের ক্লাস। সকলের ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর অবশ্যই ক্লাসটি লাইক করতে ভুলো না, কারণ তোমরা যত বেশি লাইক করবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য নেক্সট ক্লাস কিন্তু চলে আসবে। যেহেতু আমি আপার প্রাইমারির একটি সিরিজ শুরু করেছি, তাই আপার প্রাইমারির কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমরা সময় মতো পেয়ে যাবে। তার জন্য সরাসরি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর আবারও বলছি, এই ক্লাসের পিডিএফ পেতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে হবে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি কমেন্টে পিন কমেন্ট করে রাখবো, তোমরা ওই লিংকে গেলেই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। আর এছাড়াও কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আশা করি সকলের ক্লাস ভালো লেগেছে। সকলে ভালো থেকো আর সুন্দরভাবে পড়াশোনা করতে থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।